লার্নিং এর আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা আমি শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমার হিউম্যান ফিজিওলজির একটা চ্যাপ্টার। তো আমি তোমাদের গতদিন ক্লাসে বলেছিলাম যে আমার ফটোসিনথেসিস জায়গাটা শেষ হয়ে গেল এবং আমি সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছিলাম, দিয়ে আমি লাস্ট ক্লাসের মধ্যে আমি তোমাদের টপিকটাকে শেষ করে দিয়েছিলাম। এবার আজকে আমি যে চ্যাপ্টারটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজির একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা আমি পরে আসছি। তো সেই চ্যাপ্টারটা পড়ানোর আগে আশা করি তোমরা আমার কথার মধ্য দিয়ে বুঝতে পারবে যে আমি কোন চ্যাপ্টারটা পড়াতে চলেছি। তো চ্যাপ্টারটা যেটা আছে সেটার সম্পর্কে তো আমি আসবো, অবশ্যই আসবো, এবং কোন কোন বিষয়গুলো পড়াবো বা কি কি সিলেবাসের মধ্যে আছে, যেগুলো সিলেবাসের মধ্যে আছে সেগুলো আমি তোমাদের পড়াবো। দেখো, আমি গল্পের মাধ্যমে ক্লাসটার মধ্যে প্রবেশ করি। তো যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে আমাদের দেহের মধ্যে অনবরত মানে কন্টিনিউয়াসলি কিছু তৈরি হচ্ছে, আবার কিছু ভেঙে যাচ্ছে। একটা ভাঙা গড়ার মধ্য দিয়েই আমাদের জীবদেহটা তৈরি, কারণ আলটিমেটলি আমরা সবাই জানি আমাদের জীবদেহ হচ্ছে একটা জৈব রসায়নাগার। তাহলে এই জৈব রসায়নাগার বা বায়োকেমিক্যাল একটা ল্যাবরেটরি, তো সেখানে বিভিন্ন পদার্থ তৈরি হচ্ছে অ্যাট এ টাইম, আবার কিছু পদার্থ ভেঙে যাচ্ছে। মানে এক কথা আমি বলতে চাইছি যে আমাদের জীবদেহের মধ্যে বা আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের কি হচ্ছে, বায়োকেমিক্যাল রিয়াকশন হয়ে যাচ্ছে। এবং এই বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো কিছু ফাংশনাল বা কিছু তোমার জিনিস তৈরি করে দিল, বা গঠনমূলক প্রক্রিয়া আছে, আবার কিছু ভাঙনমূলক প্রক্রিয়া আছে। তাহলে এক কথায় আমাদের জীবদেহ উপচিতি এবং অপচিতি দু ধরনের বিপাক নিয়ে গঠিত, তাই তো? তাহলে আমাদের জীবদেহ বিপাক ক্রিয়া সর্বদা কিন্তু সম্পন্ন হচ্ছে। তাহলে এই বিপাক ক্রিয়া আমরা জানি যে জীবদেহের বিপাক ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, তোমার উপচিতি বিপাক বা অ্যানাবলিক মেটাবলিজম বা অ্যানাবলিজম, আর তোমার অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। তাহলে যে প্রক্রিয়া জীবদেহের তোমার গঠনমূলক সেটাকে উপচিতি বলা হচ্ছে। সেগুলো আমরা জানি যে উপচিতি বিপাক হচ্ছে তোমার সালোক সংশ্লেষ উদ্ভিদের ক্ষেত্রে হলে, প্রাণীদের ক্ষেত্রে হলে পুষ্টি, এগুলো উপচিতি বিপাক। আর অপচিতি বিপাকের মধ্যে আমরা কোনগুলো পেয়েছিলাম না, তোমার রেচন, শ্বসন, এগুলো হচ্ছে অপচিতি বিপাক। কারণ এই শ্বসন বা রেচনের পর এদের ক্ষেত্রে কি হয় না, বিপাকজাত দূষিত পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যায়, বা তোমার শ্বসনের ক্ষেত্রে সেগুলো হচ্ছে তোমার যে শ্বসন বস্তু গ্লুকোজ উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেটা ভেঙে যায় এবং শক্তির মুক্তি ঘটে। তাহলে এইগুলো হচ্ছে অপচিতি বিপাক। এবার আমরা মেনলি যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অপচিতি বিপাক নিয়েই আমরা পড়বো। তো আমরা জানি আমাদের জীবদেহের মধ্যে বিভিন্ন দূষিত পদার্থ উৎপন্ন হয়, হ্যাঁ, তো যেগুলো কি দেহের পক্ষে ক্ষতিকর। তাহলে এই দূষিত পদার্থগুলো জমে থাকা মানে কি হবে, জীবদেহের পক্ষে রোগের সৃষ্টি করবে। তো এই সমস্ত দূষিত পদার্থগুলো কি কি দূষিত পদার্থ আছে, হ্যাঁ, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বা সেগুলো কিভাবে নির্গত হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রেই বা কিভাবে নির্গত হয়, আমি জাস্ট যদিও এটা ইনক্লুডেড নয় চ্যাপ্টারের মধ্যে, তবুও আমি এই জায়গাটা বলে দেবো। তো বলে দিয়ে কোন কোন প্রাণীর কোন কোন অঙ্গ দিয়ে দেহের বাইরে দূষিত পদার্থগুলো নিঃসৃত হচ্ছে, বর্জ্য পদার্থ কি, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো যে আমি কোন চ্যাপ্টারটা পড়াতে চলেছি। সেটা হচ্ছে রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন বা এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন। তো দেখে নাও, আমাদের চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 17। ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার আছে তোমাদের 17। চ্যাপ্টার হচ্ছে 17, এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন বা রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন কিভাবে সম্পন্ন হয়। তো আমরা যেহেতু আমাদের জায়গাটায় চলে এসেছি, তাহলে আমরা বলতেই পারি যে রেচন হচ্ছে এক প্রকার অপচিতিমূলক বিপাক, তাই তো, বা ক্যাটাবলিক প্রসেস। তাহলে এখানে রেচন পদার্থ নিষ্কাশন বা রেচন পদার্থ কি, সেই জিনিসটাকে জানতে হবে। তাহলে রেচন পদার্থ হচ্ছে যে জীবদেহের বিপাক ক্রিয়ার ফলে যে সমস্ত দূষিত পদার্থগুলো সৃষ্টি হচ্ছে, তাহলে বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে যে সকল জীবদেহে বিপাক ক্রিয়ার ফলে যে সকল দূষিত পদার্থগুলি সৃষ্টি হয়, সেগুলো জীবদেহ থেকে একটা সুনির্দিষ্ট পথে দেহ থেকে বেরিয়ে যাওয়াটা কি বলা হচ্ছে কি, বিপাক, রেচন।
রেচন, তাহলে সংজ্ঞাটা দেখে নাও। যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহে উৎপন্ন, তাহলে যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহে উৎপন্ন বা জীব দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি জীবদেহ থেকে নির্গত হয়ে যায়, ফলে জীবদেহ সুস্থ এবং স্বাভাবিক থাকে, তাকে রেচন বা এক্সক্রিশন বলে। তাহলে কি বলা হলো না, রেচন পদার্থগুলো এবং রেচন পদার্থগুলো বা যেগুলো ক্ষতিকারক পদার্থ জীবদেহে তৈরি হচ্ছে সেগুলো দেহ থেকে নির্গত হতে হবে, এবং যদি সেগুলো দেহ থেকে নির্গত না হয় তাহলে কি হবে না, দেহকোষের বা সমগ্র জীবদেহের ক্ষতি করতে পারে। তাই সেই জন্যই বলছে, দেখো জীবের দেহকোষে জৈবিক প্রক্রিয়া মানে বিপাকক্রিয়া উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি জীব দেহকোষ থেকে নির্গত হয়ে যাবে, এবং নির্গত হলেই তবে জীবদেহ স্বাভাবিক এবং সুস্থ থাকবে, তাদের বলা হচ্ছে রেচন। তাহলে রেচন হচ্ছে কি পদ্ধতি, তাহলে রেচন পদ্ধতি, এবং যে পদার্থগুলো উৎপন্ন হয় সেই পদার্থগুলোকে বলা হয় কি রেচন পদার্থ। তাহলে রেচনের ফলে উৎপন্ন পদার্থগুলিকে বলা হচ্ছে কি উৎপন্ন পদার্থকে বলা হয়, পদার্থগুলিকে রেচন পদার্থ বা এক্সক্রিটরি প্রোডাক্ট বলে। রেচন পদার্থ বা এক্সক্রিটরি প্রোডাক্টস বলা হয়। তাহলে কি কি রেচন পদার্থ তৈরি হতে পারে জীবদেহে, না সেই সমস্ত রেচন পদার্থগুলোর নাম। তাহলে উদাহরণে এসো, রেচন পদার্থগুলো আমি উদাহরণে আসি, কোন কোন রেচন পদার্থ আমাদের দেহে উৎপন্ন হচ্ছে বা যেগুলো জীবদেহের পক্ষে ক্ষতিকর। তাহলে উদাহরণের মধ্যে আমি বলতে পারি তোমার অ্যামোনিয়া, ইউরিয়া, কার্বন ডাই অক্সাইড, তাই তো, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, গুয়ানিন, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত পদার্থগুলো দেহ থেকে উৎপন্ন হয়। তাহলে এই পদার্থগুলো ক্রিয়েটিন, অনেক কিছু আছে, ক্রিয়েটিনিন, এই সমস্ত পদার্থগুলো ক্রিয়েটিনিন, এই সমস্ত এক্সেট্রা, এই সমস্ত পদার্থগুলোকে বলা হচ্ছে কি রেচন পদার্থ, কারণ এগুলো হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ। তাহলে বিপাকজাত দূষিত পদার্থগুলোকে বলা হচ্ছে রেচন পদার্থ। তাহলে এই সমস্ত পদার্থগুলো বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে দেহের বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয়, তাই এগুলোকে বলা হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ বা রেচন পদার্থ। আর অন্যদিকে রেচন ত্যাগের পদ্ধতিটাকে বলা হচ্ছে, তাহলে এই সমস্ত পদার্থগুলো যখন দেহ থেকে নির্গত হয়ে যাচ্ছে, তাহলে নির্গত হওয়ার যে পদ্ধতি, দ্য প্রসেসটাকে বলা হচ্ছে কি রেচন বা এক্সক্রিশন। আচ্ছা, এখান থেকে তো একটা জিনিস বুঝতে পারলাম যে বিপাকজাত দূষিত পদার্থগুলোকে রেচন পদার্থ। তাহলে জীবদেহের বিপাকজাত দূষিত পদার্থের মধ্যে আমি উদাহরণ বলতে পারি কি মূত্র এবং ঘাম, কারণ মূত্র জীবদের এবং ঘাম জীবদের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে, কিন্তু মল তো জীবদের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয় না। তাহলে মলকে কি বলবো? ঠিক বলেছো, মলকে আমরা বলবো হচ্ছে কি দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ। তাহলে মলকে আমরা বলি কি বর্জ্য পদার্থ। তাহলে মূত্র, তাহলে এখানে দুটো জিনিস বেরোলো, একটা হচ্ছে রেচন পদার্থ, তাহলে একটা রেচন পদার্থ, আর একটা হচ্ছে তোমার কি বর্জ্য পদার্থ। তাহলে রেচন পদার্থ কি না, রেচন পদার্থ আর বর্জ্য পদার্থের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এটা বিপাক দিয়ে উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে বিপাকে উৎপন্ন হয়, বিপাকের ফলে উৎপন্ন হয়, আর এটা কি, এটা হচ্ছে বিপাকের ফলে উৎপন্ন হয় না বা বিপাকে উৎপন্ন হয় না। ঠিক আছে, হয় না। তাহলে এখানে কি বলতে পারি, এর এক্সাম্পল বলতে পারি তোমার মূত্র, জীবদের ক্ষেত্রে মূত্র, ঘাম, এগুলো হচ্ছে তোমার কি রেচন পদার্থ। আর এখানের ক্ষেত্রে বলতে পারি কি না, এখানের ক্ষেত্রে বলতে পারি মল। তাহলে মল হচ্ছে খাদ্যের অপাচ্য অংশ। তাহলে মলটা আমরা কি জানি, মল হচ্ছে কোনো বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয় না, মল হচ্ছে তোমার খাদ্যের অপাচ্য অংশ, খাদ্যের যেটা ডাইজেস্ট হলো না, ইনডাইজেস্টেড পার্ট, খাদ্যের অপাচ্য অংশ যেটা মল রূপে দেহ থেকে নির্গত হয়, অপাচ্য অংশ যেটা হচ্ছে তোমার কি হচ্ছে মল হিসাবে দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে, তাই
অনুরূপভাবে এটা বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে তোমার কি, যে মূত্র রেচন পদার্থ হলেও, কারণ এটা মলকে রেচন পদার্থ বলা হয় না, কারণ মূত্র জীবদেহে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয়, মল কিন্তু জীবদেহের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয় না। তাই মূত্রকে আমরা রেচন পদার্থ বলবো, কিন্তু মলকে আমরা বজ্র পদার্থ বলবো, কোনোভাবেই রেচন পদার্থ বলা যাবে না। তাহলে আশা করি তোমাদের বেসিক কনসেপ্টটা মাথায় ঢুকেছে, যে বজ্র পদার্থ কাকে বলবো, রেচন পদার্থ কাকে বলবো, রেচন পদার্থগুলো কি কি, সেইগুলো মোটামুটি একটু আমি তোমাদের আইডিয়া দিলাম। এবার আমরা যে টপিকটায় চলে আসব, সেই টপিকটা হচ্ছে তোমাদের যে প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ। তাহলে আমাদের সিলেবাস ওরিয়েন্টেড যে জিনিসগুলো আছে, বা রেচন পদার্থগুলো, প্রাণীদের কি কি রেচন পদার্থ দেহ থেকে নির্গত হতে পারে, সেই কি কি রেচন পদার্থ আছে, এবং রেচন ত্যাগের কৌশল, কিভাবে রেচন পদার্থগুলো দেহ থেকে নির্গত হয়, সেইগুলোয় যাব। এবার এই বিষয়টায় আমি যাওয়ার আগে আরেকটা জিনিস ক্ল্যারিফাই করে দিতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে উদ্ভিদের রেচন এবং প্রাণীদের রেচন। এই জায়গাটাকে আমি একটু ক্ল্যারিফাই করে দিই, দিয়ে যদিও আমাদের সিলেবাসে আমরা হিউম্যান ফিজিওলজি পড়ছি, শুধুমাত্র প্রাণীদের রেচনই আছে, তবুও একটা কম্প্যারিজন আমি করে দিই, যে উদ্ভিদ রেচনের সঙ্গে প্রাণী রেচনের একটা পার্থক্য, বা উদ্ভিদের রেচন ত্যাগের কৌশল, প্রাণীদের রেচন ত্যাগের কৌশলের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, সেই জায়গাটা আমি একটু ক্ল্যারিফাই করে দিই। কারণ সবসময় তো আমরা সিলেবাস ওরিয়েন্টেডই তো পড়াশোনা করবো না, তার আশেপাশেও কিছু জিনিস থাকে, বা তার রিলেটেড কিছু জিনিস থাকে, যেগুলো আমাদের জানতে হয় বা শিখতে হয়। এখন তুমি প্রশ্ন করতেই পারো যে আমাদের জীবদেহের যদি কোনো একটা প্রাণীর রেচন অঙ্গ আছে, সেটা একটা শামুকই হোক, বা একটা মানুষই হোক, বা একটা বাঘই হোক, যাই হোক না কেন, কিন্তু উদ্ভিদের তো কোনো রেচন অঙ্গ সেভাবে আমরা পড়িনি। ক্লাস 9-এ আমরা রেচন পড়ে এসেছি, তাহলে রেচন তো সেখানে পড়ি, তাহলে কেন পড়িনি, তাহলে কিভাবে তারা রেচন ত্যাগ করে, এরকম অনেক প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। তাই প্রথমেই আমি বিষয়টাকে একদম তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, যে উদ্ভিদ রেচনের সঙ্গে প্রাণী রেচনের বা রেচন ত্যাগ কৌশলের একটা বেসিক ডিফারেন্স কি আছে, সেইগুলো একটু বলে দিই। তো দেখো, এখানে আমি তোমাদের যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে যে উদ্ভিদ রেচনের সঙ্গে প্রাণী রেচন। তাহলে আমি এই পোর্শনটাতেই করলাম, এইটাই আমি করছি, এই পোর্শনটা উদ্ভিদের রেচন, ঠিক আছে, আর সেদিকটা করলাম প্রাণী রেচন। প্রাণী রেচন, এটা হচ্ছে উদ্ভিদ রেচন। উদ্ভিদ রেচন, তাহলে প্রাণী রেচন এবং উদ্ভিদ রেচন এখানে করলে তোমার দেখো কি বলা হচ্ছে, প্রাণীদের বিপাকীয়ার হার বেশি, তাই তো? তাহলে প্রাণীদের কি হয়, প্রাণীদের বিপাকীয়ার হার বেশি, বিপাকের হার বেশি, বিপাকের হার বেশি, তাই রেচন পদার্থ কি হয়, বেশি রেচন, তাহলে বিপাকীয়ার ফলে কি হয়, রেচন পদার্থ উৎপন্ন হয়। তাহলে প্রাণীদের যেহেতু বিপাকীয়ার হারটা বেশি, তাহলে এদের বেশি রেচন পদার্থ উৎপন্ন হবে। আর উদ্ভিদের বিপাকীয়ার হার কম, তাই উদ্ভিদের রেচন ক্রিয়াটা বা রেচন পদার্থটা কম উৎপন্ন হবে। তাহলে বিপাকের হার বেশি, তাই বেশি রেচন পদার্থ উৎপন্ন হয়, বেশি রেচন পদার্থ উৎপন্ন হয়, বেশি রেচন পদার্থ উৎপন্ন হয়, বেশি রেচন পদার্থ উৎপন্ন হয়। আর এদের কি কম রেচন পদার্থ, বিপাকের হার কম, বিপাকের হার কম, কম রেচন পদার্থ উৎপন্ন হয়, কম রেচন পদার্থ উৎপন্ন হয়, কম রেচন পদার্থ উৎপন্ন হয়। তাহলে দেখো 1 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। 2 নম্বর পয়েন্ট কি বলতে পারি, না বিপাকের হার কম। আর 2 নম্বর পয়েন্ট চলে এসো, তাহলে 2 নম্বর পয়েন্ট বলছে এদের কোনো রেচন অঙ্গ থাকে না, এই প্রাণীদের রেচন অঙ্গ থাকে, নির্দিষ্ট রেচন অঙ্গ এদের থাকে, আর এদের ক্ষেত্রে কি হয়, থাকে না। তাই রেচন পদার্থগুলো কি হয়, প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর বের হয়ে যায়, উদ্ভিদের ক্ষেত্রে রেচন পদার্থগুলো কখনোই সহজে বের হতে পারে না, আগে কিছুটা সঞ্চয় করা থাকে, তারপর দেহ থেকে নির্গত হয়। তাহলে নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে যেহেতু, প্রাণীদের ক্ষেত্রে কি হতে পারে, তোমার বিভিন্ন ধরনের রেচন অঙ্গ আছে, যেমন মানুষের হচ্ছে বৃক্ক, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি বলবো, পতঙ্গদের ম্যালপিজিয়ান নালিকা, হ্যাঁ, চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি, কাঁকড়া বীজের কক্সাল গ্রন্থি, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন রেচন অঙ্গ প্রাণীদের ক্ষেত্রে থাকে, উদ্ভিদের ক্ষেত্রে থাকে না। তবে এরা কি করে, এদের রেচন পদার্থগুলো মেবি পাতা, মেবি ফল, এবং মেবি বাকল, এই 3টে জায়গায় জমা করে রাখে। তাহলে কোথায় কোথায় জমা করে রাখে, পাতার মধ্যে জমা করে রাখতে পারে, ফল এবং বাকল বা ছালের মধ্যে জমা করে রাখে। তাহলে পাতার মধ্যে জমা হওয়ার পর কি হবে, একটা নির্দিষ্ট সময় পর পাতাটাকে ঝরিয়ে, মানে পত্র মোচনের মাধ্যমে দেহ থেকে রেচন পদার্থ ত্যাগ করবে। ফলের মধ্যে জমা থাকলে ফল মোচনের মাধ্যমে
দেহ থেকে রেচন পদার্থ ত্যাগ করবে, আর বাকলের মধ্যে জমা থাকলে বাকল মোচনের মাধ্যমে দেহ থেকে নির্গত করবে। তাহলে এইভাবে এর একটা নির্দিষ্ট সময় পাতা, ফল এবং বাকলের মধ্যে জমা করে রাখার পর রেচন পদার্থগুলো তারপর দেহ থেকে নির্গত হয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না, প্রাণীদের ক্ষেত্রে যে রেচন পদার্থগুলো উৎপন্ন হয় রেচন অঙ্গ থাকায় দেহ থেকে সঙ্গে সঙ্গে নির্গত হয়ে যায়, আর উদ্ভিদের ক্ষেত্রে দেহের মধ্যে জমা থাকছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি যে প্রাণীদের রেচন অঙ্গগুলো কম পরিমাণে তৈরি হয়, তাহলে বিপাকীয় হার উৎপন্ন হার বেশি, তাই বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, তাই এগুলো কি দেহ থেকে সঙ্গে সঙ্গে নির্গত হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে এদের ক্ষেত্রে কি হচ্ছে, অনেক দিন জমে থাকার পর পর আস্তে আস্তে দেহ থেকে নির্গত হচ্ছে, তাহলে বিপাকীয় হার কম হওয়ার জন্য কম উৎপন্ন হচ্ছে, তাই এটা জমা করে রাখতে পারছে। একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট বলতে পারি কি, উদ্ভিদের দেহে রেচন পদার্থগুলো জমে থাকলে কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু, তাই তো। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে রেচন পদার্থ জমা থাকলে সেটা কিন্তু ক্ষতি করে। তাহলে প্রাণীদের রেচন পদার্থগুলো বেশি তো উৎপন্ন হলোই এবং বেশি ক্ষতিকারক। তাহলে এখানে আরেকটা পয়েন্ট বলতে পারি, প্রাণী রেচন পদার্থ ক্ষতিকারক, রেচন পদার্থগুলি ক্ষতিকারক, পদার্থগুলি ক্ষতিকারক, কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, কম ক্ষতিকারক, তাই তো। রেচন পদার্থ বেশি ক্ষতিকারক, আর এই হচ্ছে কি কম ক্ষতিকারক, তাই কিন্তু জমা থাকলেও কোনো সমস্যা হয় না, তাহলে কম ক্ষতিকারক। দেখো মোটামুটি একটা পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারলে যে উদ্ভিদ রেচন আর প্রাণী রেচনের একটা বেসিক একটা পার্থক্য আমি বললাম তোমাদেরকে। এইভাবেই উদ্ভিদ রেচন এবং প্রাণীর এবার আরেকটা পয়েন্ট বলে দিই, দিয়ে এটাকে বলে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে প্রাণীদের যে রেচন পদার্থগুলো তৈরি হয় সেগুলো কি পুনরায় ব্যবহৃত হয় না। রেচন পদার্থ পুনরায় ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। ওকে, কিন্তু এদের রেচন পদার্থগুলো পুনরায় ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, যেমন ট্যানিন, গঁদ, রজন, তরুক্ষীর, তাই তো। রজন, গঁদ, ট্যানিন, তরুক্ষীর, এই সমস্ত পদার্থগুলো পুনরায় ব্যবহৃত হয় এবং এদের কি অর্থনৈতিক মূল্য রয়েছে। তাই প্রাণীদের রেচন পদার্থগুলো তোমার আমাদের কাজে না লাগলেও উদ্ভিদের রেচন পদার্থগুলো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে। তো এইগুলো গেল হচ্ছে তোমার উদ্ভিদ রেচন এবং প্রাণী রেচনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স বা রেচন ত্যাগের কৌশলটাও আমি তোমাদের বললাম। তাহলে এটা যদিও আমাদের সিলেবাসে নেই, তবুও আমি এটাকে বললাম কারণ কনসেপ্টটাকে তোমাদের ক্লিয়ার করার জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো আমাদের পরের টপিক, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন রেচন পদার্থ। বিভিন্ন রেচন পদার্থের মধ্যে আমাদের সিলেবাস ওরিয়েন্টেড যেগুলো আছে সেগুলো আমি পড়বো। সেগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ। পরের টপিক চলে এসো এদিকে, যে প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ। প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ। কি কি রেচন পদার্থ আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এর পরের বিষয়, রেচন পদার্থগুলো কি কি আছে। তো প্রথমেই আমাদের যেটা আসবে, প্রথমেই যে রেচন পদার্থটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথমেই আমরা যে রেচন পদার্থটা পড়বো তার নাম কি বললাম? এক নম্বর হচ্ছে আমাদের CO2। তাহলে বিপাকীয়ার ফলে উৎপন্ন হওয়া একটা গুরুত্বপূর্ণ রেচন পদার্থ যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কোথা থেকে উৎপন্ন হয়? এবং কার্বোহাইড্রেট এবং ফ্যাট বিপাকের ফলে উৎপন্ন হয়। ঠিক আছে, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, এগুলো বিপাকের ফলে উৎপন্ন হয়, ঠিক আছে, বিপাকের ফলে। এবং কি হয় না, প্রধানত তোমার নিঃশ্বাসের মাধ্যমে তোমার ব্রিদিং এন্ড রেসপিরেশনের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যায় এবং সেটাকে বলা হয় এক্সহ্যালেশনের মাধ্যমে দেহ থেকে কি হয়, বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেহের বাইরে বের হয়, তাই তো। এর মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রথম আমাদের যেটা রেচন পদার্থ, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার আমাদের কোথায় চলে আসবে? 2 নম্বর রেচন পদার্থ যেটা আছে সেটা হচ্ছে তোমার বাইল পিগমেন্ট বা পিত্তরঞ্জক। বাইল পিগমেন্ট বা পিত্তরঞ্জক। তাহলে পিত্তের মধ্যে তোমার যে রঞ্জক থাকে, যেটা কি হচ্ছে খাদ্য হজম করতে বা খাদ্য পরিপাকে সাহায্য করে, সেটা হচ্ছে কোথায় জমা থাকে? যকৃৎ থেকে উৎপন্ন হয় এবং পিত্তথলিতে জমা থাকে, যেটাকে বলা হয় পিত্তরঞ্জক। তাহলে এই
পিত্ত রঞ্জকটা কোথা থেকে তৈরি হচ্ছে না হিমোগ্লোবিন ভাঙলে দুটো পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে, তোমার দুটো পদার্থ উৎপন্ন হয় যেগুলো পিত্ত রঞ্জক গঠন করে। তাহলে হিমোগ্লোবিন, একটা হচ্ছে হিমোগ্লোবিন যদি তুমি ভাঙো, হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ভাঙলে দুটো পিত্ত রঞ্জক তৈরি হয়, একটা হচ্ছে বিলিরুবিন, বিলিরুবিন, আর একটা হচ্ছে তোমার কি বিলিভার্ডিন, বিলিভার্ডিন, বিলিরুবিন এবং বিলিভার্ডিন নামক দুটো পিত্ত রঞ্জক তৈরি হচ্ছে। এই পিত্ত রঞ্জকগুলোই কি করে না, এই পিত্ত রঞ্জকগুলোই তোমার উৎপন্ন হবে এবং এগুলো পিত্তের মাধ্যমে অন্ত্রে আসবে এবং মলের সঙ্গে মিশ্রিত হয়। তাহলে এই সমস্ত রঞ্জকগুলো কি হবে, পিত্ত রসের সাথে মিশবে। এরা কার সাথে মিশলো, এরা মিশলো তোমার পিত্ত রস বা যেটা বাইল জুস বলা হয়, পিত্ত রস। পিত্ত রস থেকে মিশে কোথায় যাবে, মলের অন্ত্রে আসবে, অন্ত্রে আসলো, অন্ত্র থেকে দেহের বাইরে, দেহের বাইরে নির্গত হয় মলের মাধ্যমে। ঠিক আছে, মলের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়ে যায়। তাহলে কি দেখলাম, দেখো এই সমস্ত যে পিত্ত রঞ্জকগুলো কি হলো, হিমোগ্লোবিন ভাঙলো, বিলিরুবিন বিলিভার্ডিন দুটো পিত্ত লবণ তৈরি করলো। তাহলে এই পিত্ত লবণ বললাম, সরি, পিত্ত রঞ্জক। তাহলে এই দুটো হচ্ছে তোমার কি, এই দুটো হচ্ছে পিত্ত রঞ্জক, পিত্ত রঞ্জক বা বাইল, সরি, বাইল পিগমেন্ট, বাইল পিগমেন্ট দিয়ে কি হলো, পিত্ত রসের সাথে মিশে গেল অন্ত্র, অন্ত্র কি হচ্ছে মল, মলের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। তাহলে মলের মধ্য দিয়ে, মলের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে কি এভাবে নির্গত হলো। তাহলে এটা হচ্ছে 2 নম্বর তোমার রেচন পদার্থ। এবার আমরা চলে আসবো কোথায়, এবার আমরা চলে আসবো আমাদের পরের রেচন পদার্থ যেটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া হয়েছে, তাহলে এর পরের 3 নম্বর আছে যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়া, NH3। তাহলে এই অ্যামোনিয়া কি হয়, প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় বা প্রোটিন বিপাক হলে, প্রোটিন বিপাক, প্রোটিন বিপাকে নির্গত হয়। এটা আমরা পরে ডিটেইলসে পড়বো, তাই এখন আর কিছু আমরা এখানে আলোচনা করছি না কিভাবে নির্গত হয় ইত্যাদি ইত্যাদি। এরপরে চলে আসো ইউরিয়া। ইউরিয়া হচ্ছে বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের থাকে, ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে। ওকে, আর কি কি থাকে সেগুলো লিখে দিই কারণ এগুলো আমাদের এবার ডিটেইলস আছে। ইউরিয়া আছে, আচ্ছা 5 নম্বর আছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, তারপরে জল এবং অন্যান্য রেচন পদার্থ, জল বের হবে ও অন্যান্য পদার্থ, এগুলো দেহ থেকে নির্গত হয়। তাহলে এত কিছু রেচন পদার্থ আমাদের আছে। এর আগেও আমরা প্রথমের দিকেই কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, দেখো প্রথমের দিকে তোমরা এগুলো পাবে। তাহলে এইগুলো ছাড়াও আর যে রইলো বাকিগুলো দেখো প্রথমেই লেখা ছিল, সেগুলো হচ্ছে সবই রেচন পদার্থ এবং কিভাবে দেহ থেকে নির্গত হয় না হয় সেগুলো আমাদের পুরোটাই পড়তে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কনসেপ্টটা আমরা দেখলাম। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে যে আমাদের যে জায়গাটা আছে সেটা হচ্ছে রেচন ত্যাগের প্রাণীদের, রেচন ত্যাগের বিভিন্ন প্রাণীর রেচন ত্যাগের কৌশলগুলো কি আছে সেগুলো আমাদের দেখতে হবে। তো চলো আমরা আর বেশি সময় নষ্ট করব না, দিয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসটাকে শেষ করব। তো দেখো আমরা যে টপিকটা আলোচনায় চলে এসেছি এবার, সেটা হচ্ছে মোড অফ এক্সক্রিশন বা রেচন প্রণালী। তাহলে বললাম যে প্রাণীদের রেচন ত্যাগের যে কৌশল বা কিভাবে হচ্ছে সেই জায়গাটা আমরা আসবো। তো এখানে যে বিষয়টা আছে সেটাকে আমি ক্লিয়ার করে দিই কিভাবে এটাকে ভাগ করা হচ্ছে। না, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ তৈরি হয়, সেটা ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড। তাহলে কখনোই ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এদের রাসায়নিক প্রকৃতি বা গঠন একই রকম হবে না বা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে একইভাবে তৈরি হয় না। তো কি রেচন পদার্থ নির্গত হচ্ছে তার রাসায়নিক প্রকৃতির উপর ভিত্তি করে রেচন ত্যাগের কৌশলকে বা রেচন প্রণালীকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা হয় এবং তার মধ্যে তোমাদের সিলেবাস আছে 3টে। আমি 5টাই পড়াবো, অবশ্যই 5টা পড়াবো। তো 5টার মধ্যে 3টে তোমাদের সিলেবাস আছে, কোন কোনগুলো আছে সেগুলো আমি বলে দেবো। তাহলে কিসের উপর ভাগ করলাম, রেচন পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে রেচন ত্যাগের কৌশলকে বা রেচন পদার্থকে, রেচন প্রণালীকে তোমার 5টা ভাগে ভাগ করা হচ্ছে। তো কি কি আছে না, প্রথমেই আমরা যেটাই চলে আসবো সেটা হচ্ছে যেটা আছে, যেটা সেটা আমাদের হচ্ছে যে অ্যামোনোটেলিজম। অ্যামোনোটেলিজম, তাহলে প্রথম আছে 1 নম্বর অ্যামোনোটেলিজম, অ্যামোনোটেলিজম, টেলিজম। তাহলে অ্যামোনোটেলিজম কি, আমি এই সংজ্ঞাগুলো আর লিখবো না। যে সকল পদার্থগুলো অ্যামোনিয়াকে রেচন হিসাবে ত্যাগ করে, ঠিক আছে, অ্যামোনিয়াকে, তাহলে যাদের কি হবে, যাদের রেচন পদার্থ, মেনলি রেচন পদার্থ হচ্ছে কি অ্যামোনিয়া। তাহলে আমি মুখে বলে দিচ্ছি এগুলো,
তাহলে যে সকল প্রাণী অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসাবে দেহ থেকে নির্গত করে তাদের অ্যামোনোটেলিক প্রাণী বলে। তাহলে প্রাণীগুলোকে বলবো কি অ্যামোনোটেলিক প্রাণী, আর এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি অ্যামোনোটেলিজম। তাহলে একটা যদি আমি বলে দিই, অ্যামোনিয়াকে যারা রেচন পদার্থ হিসাবে দেহ থেকে নির্গত করে তাদের অ্যামোনোটেলিক বলা হয়, অ্যামোনোটেলিক প্রাণী বলে এবং কৌশলকে, রেচন ত্যাগের এই যে প্রক্রিয়া বা কৌশল, যে প্রক্রিয়া দেহ থেকে নির্গত হয়, কৌশলকে অ্যামোনোটেলিজম বলে। তাহলে রেচন পদার্থটা হচ্ছে কি অ্যামোনিয়া। তাহলে যারা অ্যামোনিয়াকে দেহ থেকে রেচন পদার্থ হিসেবে নির্গত করবে তাদের কি বলা হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। তাহলে প্রাণীটাকে বলা হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। ওকে, অ্যামোনোটেলিক প্রাণী। আর রেচন ত্যাগের যে পদ্ধতি বা অ্যামোনিয়াটাকে নির্গত করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কি অ্যামোনোটেলিজম। তাই তো, অ্যামোনোটেলিজম হলো রেচন ত্যাগের কৌশল, এর মাধ্যমে দেহ থেকে অ্যামোনিয়া নির্গত হয়। তাহলে এবার এখান থেকে আমি কি বলতে পারি না, এখান থেকে আমি উদাহরণ বলতে পারি যে কোন কোন প্রাণীদের ক্ষেত্রে রেচন পদার্থ হিসেবে অ্যামোনিয়া নির্গত হয়। তাহলে আমরা এবার চলে আসবো কি অ্যামোনিয়ার নির্গত হয় কোন কোন প্রাণী, অ্যামিবা, প্যারামেসিয়াম, যকৃৎকৃমি, হাইড্রা। উদাহরণগুলো লিখি, অ্যামিবা, প্যারামেসিয়াম, হাইড্রা, যকৃৎকৃমি যেটা ফ্যাসিওলা হেপাটিকা, যকৃৎকৃমি। হ্যাঁ, এছাড়াও আরো তুমি পাবে অনেক উদাহরণ আছে, কুমির, হ্যাঁ, ব্যাঙাচি, শামুক, চিংড়ি, শামুক, চিংড়ি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক উদাহরণ তুমি পাবে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি অ্যামোনোটেলিজম। এটা সিলেবাসে ইনক্লুডেড, এটা সিলেবাসে আছে। ওকে, তাহলে অ্যামোনোটেলিজম সিলেবাসে আছে। 2 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে ইউরিওটেলিজম। 2 নম্বরে চলে আসি আমরা, ইউরিওটেলিজম। তাহলে নামের মধ্যে দেখো উত্তর আছে। তাহলে রেচন পদার্থ হিসেবে কে নির্গত করবে বা কাকে নির্গত করবে, সেটা হচ্ছে ইউরিয়া। তাহলে রেচন পদার্থ হিসেবে ইউরিয়া নির্গত হবে। তাহলে এই প্রাণীগুলোকে কি বলবো, ইউরিওটেলিক প্রাণী। ইউরিওটেলিক অ্যানিমালস। আর প্রসেসটাকে বলবো কি ইউরিওটেলিজম। তাহলে যে সকল পদার্থ ইউরিয়াকে দেহ থেকে রেচন পদার্থ হিসেবে নির্গত করে তাদের বলা হচ্ছে কি ইউরিওটেলিক প্রাণী, এবং এই জায়গাগুলোকে এবং রেচন পদার্থ নির্গত হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ইউরিওটেলিজম। এদের মধ্যে উত্তর কি আছে, তোমার কেঁচো, হ্যাঁ, গোলকৃমি। তাহলে এখানে লেখো কেঁচো এবং গোলকৃমি। এক্সাম্পল চলে এসো, কেঁচো, গোলকৃমি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, কেঁচো এবং গোলকৃমি এখানেও কিন্তু হবে, কেঁচো, গোলকৃমি এদের হবে। কেঁচো এবং গোলকৃমি এই দুটো প্রাণী এছাড়া আলাদা। তাহলে কেঁচো এবং গোলকৃমি এখানেও বলেছি আমি, আবার ইউরিওটেলিককেও বলেছি। তাহলে এরা কি হচ্ছে কমন। তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে কি কমন, মানে কেঁচো এবং গোলকৃমির ক্ষেত্রে যেমন ইউরিয়া দেহ থেকে নির্গত হতে পারে বা ইউরিয়া নির্গত হয়, তেমনি একাধারে অ্যামোনিয়াও নির্গত হয়। তাই এদের দুটোকে, গোলকৃমি এবং কেঁচো, এরা একাধারে অ্যামোনোটেলিক প্রাণী এবং ইউরিওটেলিক প্রাণী, দুটোই হতে পারে। তো এটা একটা বিষয় গেল। এছাড়া আর কার কার দেহে দেখা যায় না, এছাড়া আর কার পাচ্ছি আমরা তোমার, সেটা হচ্ছে মানুষ, হ্যাঁ, পুনঃব্যাং, কচ্ছপ। মানুষের ক্ষেত্রে ইউরিয়া নির্গত হয়, মানুষ, পুনঃব্যাং, কচ্ছপ ইত্যাদি। তাহলে এই সমস্ত প্রাণীগুলোর দেহ থেকে ইউরিয়া নির্গত হয়। তাহলে এরা হচ্ছে কি ইউরিওটেলিক প্রাণী। তাহলে আমরা মানুষরা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। তারপরের পয়েন্টে চলে এসেছি। তারপরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ইউরিকোটেলিজম। ওকে, তারপরের পয়েন্টটা হচ্ছে ইউরিকোটেলিজম। 3 নম্বর, ইউরিকোটেলিজম।
তাহলে ইউরিকোটেলিজম কি না, যেসব প্রাণী তোমার দেহ থেকে কি বের করবে, বর্জ্য পদার্থ রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, তাহলে যে সমস্ত প্রাণী দেহ থেকে ইউরিক অ্যাসিড তোমার নির্গত করে তাদের বলা হচ্ছে ইউরিকোটেলিক। ওকে, ইউরিকোটেলিক, তাহলে এই অ্যানিমাল গুলোকে বলা হচ্ছে ইউরিকোটেলিক অ্যানিমালস। ইউরিকোটেলিক অ্যানিমালস এবং রেচন ত্যাগের পদ্ধতিটাকে বলা হচ্ছে ইউরিকোটেলিজম। ওকে, ইউরিকোটেলিজম। তাহলে আমরা ইউরিকোটেলিজম পেলাম, ইউরিওটেলিজম পেয়েছি এবার ইউরিকোটেলিজম। তাহলে ইউরিও হলে ইউরিয়া, ইউরিকো হলে ইউরিক অ্যাসিড। ওকে, তাহলে এবার এইগুলো, এই প্রাণীগুলো যদি কয়েকটা উদাহরণ দেখে নিই যে কাদের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে তোমার কি না, এরা পতঙ্গ শ্রেণী। ওকে, পতঙ্গ শ্রেণী, সরীসৃপ, হ্যাঁ, পতঙ্গ সরীসৃপ এদের ক্ষেত্রে হয়। পতঙ্গ, তাহলে কি বললাম, ইনসেক্ট বা পতঙ্গ, সরীসৃপ এদের ক্ষেত্রে তোমার মেইনলি ইউরিক অ্যাসিড নির্গত হয়, তাই এদেরকে বলা হবে তোমার ইউরিকোটেলিক প্রাণী। এরপরে 4 নম্বর যেটা আছে, আচ্ছা এটুকু আরেকটা বলে দিই, 1 নম্বরটা সিলেবাসে ছিল, 2 নম্বরটাও সিলেবাসে আছে, 3 নম্বরটাও এটাও সিলেবাসে আছে। তাহলে সিলেবাস ইনক্লুডেড হচ্ছে 5টা টাইপ বলেছিলাম, তার মধ্যে আমার কটা হলো, তার 5 টাইপসের মধ্যে 5 টাইপস, তার মধ্যে আমার অলরেডি কটা হয়ে গেছে, 3টে। তাহলে সিলেবাস ইনক্লুডেড হচ্ছে অ্যামোনোটেলিজম, ইউরিওটেলিজম এন্ড ইউরিকোটেলিজম। এবার 4 নম্বর পজিশন আমরা চলে আসি। 4 নম্বরটা কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে 4 নম্বর প্রসেস। 4 নম্বর প্রসেস যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই দুটো সিলেবাস 4 এবং 5 আমরা সিলেবাসের মধ্যে পাবো না, কিন্তু এগুলো আমাদের পড়তে হবে। অ্যামাইনোটেলিজম। ওকে, 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যামাইনোটেলিজম। অ্যামাইনোটেলিজম, টেলিজম। এই অ্যামাইনোটেলিজমের মধ্যে কি বের হয় না, দেহ থেকে অ্যামাইনো অ্যাসিড নির্গত হয়। তাহলে যাদের, যে সমস্ত প্রাণীরা অ্যামাইনো অ্যাসিডকে দেহ থেকে নির্গত করবে তাদের বলা হচ্ছে অ্যামাইনোটেলিজম। এবার তাহলে এই এবং প্রাণীগুলোকে বলা হচ্ছে কি অ্যামাইনোটেলিক। অ্যামাইনোটেলিক, অ্যামাইনোটেলিক অ্যানিমালস। ওকে, আর পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যামাইনোটেলিজম। এবার দেখো এদের যদি এক্সাম্পল গুলো দেখে নাও যে কাদের দেহের মধ্যে বা কারা অ্যামাইনোটেলিক প্রাণী, সেটা হচ্ছে ঝিনুক, হ্যাঁ, কিছু তারা মাছ এরা হচ্ছে, তাহলে কিছু ঝিনুক আছে, ঝিনুক জাতীয় যারা তারা হচ্ছে ঝিনুক, তারা মাছ, কিছু কন্টকতকি তারা মাছ ছাড়াও আরো অনেক এক্সাম্পল আছে কয়েকটা, সেটা হচ্ছে এগুলো হচ্ছে অ্যামাইনোটেলিজম। এটা কিন্তু সিলেবাসের মধ্যে নেই। 5 নম্বর এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে, সেটাও সিলেবাস ইনক্লুডেড নয়, এটাও সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে গুয়ানোটেলিজম। গুয়ানোটেলিজম, তাহলে দেখে নাও লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, গুয়ানোটেলিজম। GUANOTELISM, গুয়ানোটেলিজম। ঠিক আছে, তাহলে যে সকল প্রাণী কি করবে না, গুয়ানিন, তাই তো, গুয়ানিনকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে। গুয়ানিন, GUANINE, গুয়ানিন। তাহলে গুয়ানোটেলিক প্রাণী, এদেরকে বলা হচ্ছে গুয়ানোটেলিক প্রাণী, গুয়ানোটেলিক অ্যানিমালস। আর পদ্ধতিটাকে বলা হচ্ছে কি গুয়ানোটেলিজম। এক্সাম্পল যদি দেখে নাও কে কে আছে এক্সাম্পলের মধ্যে, না গুয়ানিনকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে কয়েকটা প্রাণী, তাদের গুয়ানোটেলিক প্রাণী। এখানে এক্সাম্পলটা হচ্ছে মাকড়সা। ওকে, মাকড়সা, স্পাইডার। মাকড়সা হচ্ছে গুয়ানিনকে রেচন পদার্থ হিসেবে নির্গত করে, তাই এদেরকে বলা হচ্ছে কি গুয়ানোটেলিক প্রাণী। তাহলে মোটামুটি দেখো এক্সক্রিটরি প্রোডাক্ট আমার চলে গেল, এবং এক্সক্রিটরি প্রোডাক্টের মধ্যে আমরা যেগুলো আছে সেগুলো আমরা মোটামুটি দেখে ফেলেছি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের রেচন পদার্থ এবং তাদের এলিমিনেশন। এবার আমাদের প্রথম 3টে সিলেবাস আছে বলেছিলাম, সেগুলো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, অ্যামোনোটেলিজম, ইউরিওটেলিজম এবং ইউরিকোটেলিজম, এগুলো সিলেবাস ইনক্লুডেড। এগুলো থেকে 2 মার্কসের কোশ্চেন পড়ে, যে বা এক্সাম্পলও পড়ে যে একটি ইউরিকোটেলিক প্রাণীর নাম লেখো বা একটি অ্যামোনোটেলিক প্রাণীর নাম লেখো, অ্যামোনোটেলিজম কি। তো এই জায়গাগুলো কিন্তু পড়ে, তো ভালো করে এই জায়গাগুলো 2 মার্কসের জন্য এবং 1 মার্কসের জন্য রেডি করে রেখো। এবার হচ্ছে যে বিষয়টা আমরা যাব সেটা হচ্ছে আমাদের এই পরের যে সিলেবাসের টপিকটা আছে সেটা হচ্ছে মানুষের রেচন পদার্থ এবং রেচন ত্যাগের কৌশল কিভাবে সম্পন্ন হচ্ছে, বা এক কথায় হচ্ছে তোমার প্রাণী রেচন।
প্রাণী রেচনের এবার ডিটেলসে আমরা আস্তে আস্তে ঢুকবো, বা সেটা হিউম্যানের ক্ষেত্রে আমরা পড়বো, যেহেতু আমরা হিউম্যান ফিজিওলজি বলছি, আমরা এতক্ষণ বেসিক জায়গাটা আমরা কভার করে এলাম। তো প্রাণীর রেচন পড়তে গেলেই আমাদের বিভিন্ন ছবি আঁকতে হবে, বা প্রাণীদের রেচন অঙ্গ কি আছে সেগুলো দেখতে হবে। তো চলো আমরা শুরু করি আজকে। আমরা হয়তো পুরোটা কমপ্লিট করব না, আমরা কিছুটা যে বেসিক জায়গাটা আমি দেখিয়ে দিতে পারবো যে মানুষের রেচন তন্ত্রের মধ্যে কি কি আছে, বা রেচন তন্ত্র কি, সেই জায়গাটা আমরা শুরু করব। তো চলো আমরা রেচন তন্ত্রটা শুরু করি। দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান, বা মানুষের রেচন তন্ত্র। তাহলে মানুষের রেচন তন্ত্রটা আমরা পড়বো, এইটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, মানুষের রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। তাহলে মানুষের রেচন তন্ত্র কি না, রেচনে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে রেচন তন্ত্র বলা হয়। তাহলে এখান থেকে আমি যদি ডেফিনেশনটা লিখি তাহলে কি লিখবো না, রেচনে রেচনে সাহায্যকারী সাহায্যকারী অঙ্গগুলি অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে রেচন তন্ত্র বলে, রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম বলে, তন্ত্র বলে। এবং মানুষের প্রধান রেচন অঙ্গ কি না, মানুষের রেচন অঙ্গ বা এক্সক্রিটরি অর্গান, তাই তো, এক্সক্রিটরি অর্গান অফ হিউম্যান ইজ কিডনি আর বৃক্ক। তাহলে বৃক্ক মানুষের রেসপিরেটরি এক্সক্রিটরি অর্গান। এবার তাহলে এই কিডনি ছাড়া আর কি কি থাকে না, পাশে দেখো একটা রেচনতন্ত্রের ছবি এঁকেছি, তাহলে পাশের এই রেচনতন্ত্রের ছবি দেখে আমি পেয়ে যাব মোটামুটি কি কি থাকে। তাহলে আমি যদি আগে দেখে নিই কি কি থাকে না, আমাদের হিউম্যানের ক্ষেত্রে রেচনতন্ত্রে, তাহলে এটা একটা রেচনতন্ত্রের চিত্র, রেচনতন্ত্রে থাকে হচ্ছে একজোড়া কিডনি বা বৃক্ক। তাহলে আমি বাংলাতে লিখি, পাশে ইংলিশ আছে, এখানে ইংলিশ বাংলা দুটো লিখে দিচ্ছি। বৃক্ক বা কিডনি, KIDNEY, কিডনি কটা থাকে, দুটি, এক জোড়া, দুটি বৃক্ক থাকে, একটা ডান দিকে একটা বাম দিকে। আর কি থাকে, আর থাকে হচ্ছে এক জোড়া গোবিনী বা ইউরেটার, এক জোড়া গোবিনী থাকে, গোবিনী বা ইউরেটার। ওকে, এটাও কটা থাকে, এটাও থাকে দুটি। আর কি থাকে, 3 নম্বর মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার, BLADDER, কটা থাকে, একটি, এটা থাকে একটি। আর কি থাকে, আর থাকে 4 নম্বর হচ্ছে ইউরেথ্রা, তোমার সেটা হচ্ছে মূত্রনালী। তাহলে একটা থাকবে হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা, মূত্রনালী বা ইউরেথ্রা। কটা থাকে, একটি। তাহলে এই হচ্ছে আমাদের 4টে জিনিস, একজোড়া বৃক্ক থাকবে, গোবিনী থাকবে দুটি, মূত্রাশয় থাকবে একটি, মূত্রনালী থাকবে একটি। পাশের আমাদের ছবিটা আঁকা আছে সেটা হচ্ছে তোমার রেচনতন্ত্রের চিত্র বা এক্সক্রিটরি সিস্টেম ইন হিউম্যানের চিত্র। তাহলে এখান থেকে আমি যদি দেখিয়ে দিই কোনটা কি, তাহলে আমার বুঝতে সুবিধে হবে। তাহলে আমরা আসতে শুরু করি বা এক এক করে দেখাই। এখানে দেখো দুটো শিরা নেমেছে, তাহলে বা শিরা এবং একটা শিরা একটা ধমনী। তাহলে এখানে একটা ব্লু কালার দিয়ে আঁকা হয়েছে, একটা রেড কালার দিয়ে আঁকা হয়েছে। তাহলে রেড কালারের যে শিরাটা সেটাকে বলা হচ্ছে নিম্ন মহাশিরা। তাহলে রেড কালারের যে শিরাটা আছে, ব্লু কালারের যে শিরাটা আছে সেটাকে বলা হচ্ছে নিম্ন মহাশিরা, তাহলে গ্রিন এই ব্লু কালারের যেটা সেটা হচ্ছে নিম্ন মহাশিরা, আর পাশে রেড কালারের যে শিরাটা আছে ওটা হচ্ছে মহাধমনী। অ্যাকচুয়ালি এটা শিরা না, এটা হচ্ছে ধমনী। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হলো তোমার মহাধমনী, হলো। তাহলে মহাধমনী থেকে একটা নালী, দুটো নালী বেরিয়ে দুটো বৃক্কের মধ্যে ঢুকেছে, এবং মহাশিরা থেকে দুটো নালী বেরিয়ে দুটো বৃক্কের মধ্যে মিশেছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে এই দিকের যে বৃক্ষটা আমরা সবসময় তো এইভাবে ধরবো। তাহলে এইভাবে ধরলে এই দিকটা ডান দিক পড়ছে, এদিকটা বাম দিক, তাহলে আমরা উল্টো ভাবে দেখছি, মানে কি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার বাম বৃক্ক, মানে তোমার ঠিক উল্টো দিক আর কি, কারণ আমরা উল্টে দাঁড়িয়ে আছি। আর এই দিকটাকে বলবো কি, ডান বৃক্ক বা কিডনি।
এবার দেখো ডান বৃক্কটি ডান বৃক্কটি নিচে তুলনামূলক অবস্থান করছে, আর বাম বৃক্কটি দেখো কিছুটা ওপরে অবস্থান করছে। তাহলে সবসময় আমাদের দেহের মধ্যে তোমার বাম বৃক্ক কিছুটা ওপরে এবং ডান বৃক্ক কিছুটা নিচে অবস্থান করে। হলো, তাহলে এটা গেল তোমার বৃক্ক। এবার চলে আসো কোথায় না, বৃক্কের মধ্যে দেখো দুটো নালী ঢুকেছে, একটা হচ্ছে মহাধমনী থেকে আর একটা হচ্ছে তোমার শিরা থেকে। তাহলে মহাধমনী থেকে যে নালীটা ঢুকেছে সেটা বলা হচ্ছে রেনাল ধমনী। ওকে, বা মহাধমনী থেকে যে নালীটা ঢুকলো, তাহলে ওপর থেকে যে রেড কালারের যে নালীটা, এইটাকে বলা হচ্ছে কি, এই নালীটাকে বলা হচ্ছে রেনাল ধমনী বা বৃক্কীয় ধমনী, রেনাল ধমনী ধমনী। আর নিম্ন মহাশিরা থেকে যে শিরাটা ঢুকেছে ব্লু কালারের যে শিরাটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি, রেনাল শিরা। তাহলে রেনাল শিরা, তাহলে এক কথা হচ্ছে নিম্ন মহাশিরা থেকে যে শিরাটা বৃক্কের মধ্যে ঢুকছে সেটা হচ্ছে রেনাল শিরা বা বৃক্কীয় শিরা, আর মহাধমনী থেকে যে নালীটা ঢুকছে সেটাকে বলা হচ্ছে, যে ধমনীটা ঢুকছে সেটাকে বলা হচ্ছে রেনাল ধমনী। তাহলে এটা গেল। এরপরে চলে আসো কোথায়, এরপরে হচ্ছে তোমার দুটো সরু সুতোর মতো অংশ আছে, সেই সরু সুতোর মতো অংশ যেগুলো কি হচ্ছে ব্লাডার বা মূত্রাশয়ে এসে ঢুকছে, সেই সরু সুতোর মতো অংশগুলোকে বলা হচ্ছে তোমার ধমনী, তাই তো, তোমার গোবিনী। তাহলে বৃক্ক হলো গোবিনী, এই সরু সুতোর মতো অংশগুলোকে বলা হচ্ছে বা নলাকার অংশগুলোকে বলা হচ্ছে গোবিনী। গোবিনী থেকে কে তৈরি হয়, গোবিনী এসে কোথায় মিশেছে না ব্লাডার, এটাকে বলা হয় মূত্রাশয়, এটা হচ্ছে তোমার মূত্রাশয়, এবং মূত্রাশয়ের নিচের দিকে আছে কে, মূত্রনালী। তাহলে এই হচ্ছে দেখো টোটাল স্ট্রাকচার, মূত্রাশয়, মূত্রনালী, গোবিনী সবকিছু নিয়ে আমাদের টোটাল স্ট্রাকচার হচ্ছে রেচন তন্ত্র। এবার রেচন তন্ত্র আর একটু বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে বৃক্কর যে ওপরের দিকে দেখো ত্রিভুজের মতো বা পাহাড়ের মতো কিছু অংশ আছে, যেগুলোকে বলা হয় কি অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি, যেটা থেকে কি হয়, অ্যাড্রিনালিন হরমোন গঠিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি, যেটা থেকে সুপ্রারেনাল গ্রন্থি বলো, তোমরা পড়ে এসছো, ক্লাস 10 এ পড়েছো যে অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রা মিন সুপিরিয়র, রেনাল মানে বৃক্ক, তাহলে বৃক্কের উপরে অবস্থিত হওয়ার জন্য অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলে। তাহলে এইভাবে অবস্থান করে থাকে। তাহলে এই হচ্ছে পুরো রেচন তন্ত্রের চিত্র। পরের ক্লাসে আমরা মোটামুটি আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে রেচন তন্ত্রের কি কি পার্ট আছে, কি কি অংশ, সেগুলো আমরা পুরোটাই দেখেছি। এবার পরের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার এই যে রেশন অঙ্গগুলো বা দেখলাম বৃক্ক, গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী, এই সব বিষয় নিয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করব। এদের ইন্টারস্ট্রাকচার দেখব, বাহ্যিক গঠন দেখব, অন্তর্গঠন দেখব, সব কিছু দেখব, কাজ দেখব, কি কি দিয়ে তৈরি, এই বিষয়গুলো আমরা বিস্তারিত পড়ব নেক্সট ক্লাস থেকে। তাহলে মোটামুটি আজকে আমি তোমাদের কি পড়বো তার একটা ওভারঅল আইডিয়া তোমাদের দিলাম এবং কিছু কিছু বিষয় তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হয়নি, বা যদি কোনো সমস্যা থেকেও থাকে এরপর, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো এইগুলো বিস্তারিত আমরা পরের ক্লাসে যাব। তো পরের ক্লাসটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর তোমার কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে আর ভিডিওটিকে শেয়ার করবে। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।